লার্ন রাজনীতি উইথ রাজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ এখানে এই ভিডিওতে মূলত আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য, সেই সিলেবাসে তোমাদের কোন কোন বিষয় বা কী কী চ্যাপ্টার পড়তে হবে, একই সাথে তোমাদের এই থার্ড সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, পরীক্ষার ধরন কীরকম হতে চলেছে, ঠিক আছে, এবং তোমরা এই থার্ড সেমিস্টারে পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য কী বই বা কোন লেখকের বই পড়লে তোমাদের ভালো হয়, সেই সব কিছু নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এক্ষেত্রে প্রথমেই দেখে নেব ক্লাস 11-এ তোমরা কিভাবে বা কী পদ্ধতিতে পড়াশোনা করেছিলে, কারণ তারই কিন্তু একটা প্রতিফলন আমরা 12-এও দেখতে পাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা কী করেছিলে, তোমরা 40 নম্বরের পরীক্ষা দিয়েছিলে। সেকেন্ড সেমিস্টারেও তোমাদের কি ছিল না, 40 নম্বর ছিল, এবং বাদ বাকি কি ছিল, 20 নম্বর ছিল প্রজেক্ট। এই প্রজেক্টের সম্পূর্ণ দায়িত্ব ছিল স্কুলের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। তো ফার্স্ট সেমিস্টারে কি ছিল না, এমসিকিউ কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, 40 নম্বরের কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান ছিল তোমার 1 নম্বর করে, তাই তো। এবং এই ক্ষেত্রে তোমাদের কি করতে হয়েছিল, ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল, গেল। এবং এখানে দেখো লেখা আছে কি যে ফেল করলে কি হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি ফেল করতে, তোমাদের বলা হয়েছিল যে তোমরা যখন সেকেন্ড সেমিস্টার হবে তখন কিন্তু তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ওই পরীক্ষাটায় পাস হয়ে যেতে পারবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেমিস্টার ফেল করলে কি ছিল না, আবার সাপ্লি পরীক্ষা দেওয়া যেত। এবং সবশেষে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কি হয়েছিল, তোমাদের নিজেদের স্কুলে তোমাদেরকে দিতে হয়েছিল। এবার সেকেন্ড সেমিস্টারে কি হয়েছিল, সেকেন্ড সেমিস্টারে বেসিক্যালি লিখিত পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। 2 নম্বরের কোয়েশ্চেন ছিল, 4 নম্বরের কোয়েশ্চেন ছিল, 6 নম্বরের কোয়েশ্চেন ছিল। প্রথমে বলা হয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে ফেল করলে ফেল, কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর কাউন্সিল কিন্তু সাম্প্রতিককালে একটা নিয়ম জারি করেছে, যেখানে বলা হয়েছে যে যারা সেকেন্ড সেমিস্টারে ফেল করেছে তাদের কিন্তু স্কুল থেকে পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে বলেছে। যদি কেউ পাস করতে পারে তাহলে তাকে 12-এ তোলা হবে, কেউ যদি ফেল করে যায় তাহলে কিন্তু তাকে ফেল ধরে নেওয়া হবে। তো তোমাদের স্কুল নিশ্চয়ই সেই মতনই কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আশা করি নিচ্ছে, ঠিক আছে। তো এই ব্যবস্থাটা রইল, এবং তোমরা সেকেন্ড সেমিস্টারও কিছুদিন আগে তোমাদের স্কুলে দিয়েছো। তো এই গেল তোমাদের ক্লাস 11-এর ব্যবস্থা। কিন্তু 12-এ গিয়ে কি দেখবো, এখানে কিন্তু কিছু পরিবর্তন আমরা 12-এ গিয়ে দেখতে পাবো। তো এই পরিবর্তনটা কি, দেখো, এটা কিন্তু হচ্ছে 12-এর তোমার থার্ড সেমিস্টার। সেখানে কি হবে না, 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের পুনরায় 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। ফোর্থ সেমিস্টারে তোমরা পুনরায় 40 নম্বরের পরীক্ষা দেবে, এবং বাদ বাকি রইল 20 নম্বরের প্রজেক্ট। এই প্রজেক্ট একইভাবে 11-এর মতন কিন্তু 12-এ তোমাদের যে নিজের স্কুল আছে, তোমাদের যে স্যার ম্যাডাম আছেন, তারা যেরকম বলবেন প্রজেক্ট করতে, আমাদের পলিটিক্যাল সায়েন্স থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদেরকে একটাই প্রজেক্ট করতে হবে। তো তোমরা স্যার ম্যাডামদের কথা শুনে যেরকম করতে বলবেন সেই মতন তোমরা একবারই প্রজেক্ট করবেন, সেটা থার্ড সেমিস্টারও হতে পারে, ফোর্থ সেমিস্টারও হতে পারে। তো থার্ড সেমিস্টার, এই যে আসন্ন যে সেমিস্টার, সেখানে কি হবে, এমসিকিউ কোয়েশ্চেন হবে, ঠিক 11-এর ফার্স্ট সেমিস্টারের মতন 40টা কোয়েশ্চেন থাকবে। কিন্তু দেখো এখানে কিছু কালার আমি কম্বিনেশন দিয়েছি, এটা হচ্ছে ডিফারেন্স। দেখো এখানে ওএমআরে তোমাদের যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল ওএমআরেই পরীক্ষা হবে, কিন্তু তলায় দেখো লেখা আছে যে প্রশ্নের কিন্তু সিরিজ থাকবে। তো এই প্রশ্নের সিরিজ বলতে কি বোঝায়, এটা আমি এর পরের স্লাইডেই তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এটা মাথায় রাখো যে ওএমআরে পরীক্ষা হবে কিন্তু কোয়েশ্চেনের সিরিজ থাকবে। প্লাস তোমরা যদি থার্ড সেমিস্টারে ফেল করো, অর্থাৎ থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকে যদি কেউ ফেল করে, সে কিন্তু পুনরায় যখন ফোর্থ সেমিস্টার হবে সেখানে গিয়ে কিন্তু সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। এই নিয়মটা কিন্তু 11-এর মতনই একইভাবে রয়েছে। কিন্তু মাথায় রাখবে যে এই 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটোই কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তোমরা যেমন মাধ্যমিকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছিলে, এখানেও কিন্তু দুবার, থার্ড সেমিস্টারে একবার এবং ফোর্থ সেমিস্টারে একবার, দুবার কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ফোর্থ সেমিস্টারে কি ওই একইভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মতন লিখিত পরীক্ষা হবে। কিন্তু এই ফোর্থ সেমিস্টারে কিন্তু কাউন্সিল থেকে কোনো নিয়ম বদলায়নি। ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকে কিন্তু যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল ধরা হবে, কারণ ইতিমধ্যে তোমাদের যে দাদা দিদি আছে তাদের পরীক্ষা হয়ে গেছে, এবং তাদের জন্য কিন্তু তোমাদের জন্য কাউন্সিল কিন্তু নতুন নিয়ম জারি করেছে, যে স্কুলকে বলেছে সেকেন্ড সেমিস্টারের জন্য পুনরায় সাপ্লিমেন্টারি এক্সাম নিতে। ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু কিছু বলা হয়নি। তো এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। এবার আমি যে তোমাদেরকে বললাম যে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে যে পরীক্ষা হবে সেখানে সিরিজ থাকবে বা সেট থাকবে কোয়েশ্চেনের, এর মানেটা কি, এর মানে হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, তুমি বসলে ফার্স্ট বেঞ্চে, তোমার বন্ধু বসলো সেকেন্ড বেঞ্চে, আরেকজন বন্ধু বসলো থার্ড বেঞ্চে, কি হবে, তুমি পেলে এ সিরিজের কোয়েশ্চেন, সেখানে কি রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, এটা 1 নম্বর কোয়েশ্চেন রয়েছে। তোমার বন্ধু বসলো তোমার পরে, সে পেলো বি সিরিজের কোয়েশ্চেন, সেখানে কি একই প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, এটা থাকবে 25 নম্বরে। কথার কথা আমি বলছি। তারপরের বন্ধু যে বসলো সে পেলো কি সি সিরিজের কোয়েশ্চেন, তার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল এই কোয়েশ্চেনটা কত নম্বরে রয়েছে, 40 নম্বরে। অর্থাৎ তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউতে পরীক্ষা হচ্ছে, তাই কাউন্সিল কি করেছে, 40টা প্রশ্ন একই থাকবে সবার, কিন্তু তার যে নাম্বারিং হবে, ঠিক আছে, সেই নাম্বারিংটা কিন্তু এলোমেলো করা থাকবে। তোমার যেটা 1 নম্বরে থাকবে তোমার পরের বন্ধুর কিন্তু সেটা 1 নম্বরে থাকবে না। কাউন্সিল গত উচ্চ মাধ্যমিকে কি করেছিল না, 5খানা কিন্তু সেট বা সিরিজ তৈরি করেছিল, অর্থাৎ 5খানা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন বানিয়েছিল, এবং এই কোয়েশ্চেনে কি ছিল না, এরকম রং ছিল, ইয়েলো কালারের কোয়েশ্চেন ছিল, গ্রিন কালারের কোয়েশ্চেন ছিল, পিঙ্ক কালারের কোয়েশ্চেন ছিল, হোয়াইট কালারের কোয়েশ্চেন ছিল, এরকম কোয়েশ্চেন ছিল 5 রকমের।
তো কেন এই কথাটা আমি এত জোর দিয়ে বলছি, কারণ স্কুলের পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে কি হচ্ছে, তুমি তোমার আগের জন পরের জন সবাই মিলে একটু আলোচনা করে আকার ইঙ্গিতে যে 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর কি হবে, বন্ধু দেখিয়ে দিল, হাত দেখিয়েছে 4 নম্বর মানে কিনা ডি হবে, তো তুমি করে ফেলেছো। ফলে কি হচ্ছে, দেখা যায় যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু অ্যাভারেজ অনেকেই কিন্তু 25-30 পেয়ে গেছে হল কারেকশন করে যেভাবেই হোক গিয়ে। কিন্তু মাথায় রাখবে সবসময়, তোমাদের যেই স্কুলে পরীক্ষার সিট পড়বে সেখানে যদি কড়া গার্ড দেয় আর তুমি যদি পরীক্ষায় পড়ে না যাও, তাহলে কিন্তু মহা সমস্যায় পড়বে। ওই বন্ধু বলে দেবে, বন্ধুর ভরসায় যদি পরীক্ষাতে যাও, সেখানে কিন্তু তোমার কোয়েশ্চেনের নাম্বারিং আর তোমার বন্ধুর কোয়েশ্চেনের নাম্বারিং হুবহু এক হবে না, পুরোপুরি আলাদা হবে। ফলে তুমি কিন্তু ওই আকার ইঙ্গিতে কি কোয়েশ্চেন হবে, ঠিক আছে, তার উত্তর কি হবে তুমি কিন্তু জানতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, এবার আসা যাক যে তোমাদের এই থার্ড সেমিস্টারের সিলেবাসে কি কি পড়তে হবে। ঠিক আছে, তো থার্ড সেমিস্টারে কি আছে না, 6খানা অধ্যায় আছে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে 6টা করে অধ্যায় ছিল বা ইউনিট ছিল, এখানেও 6টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। প্রথম অধ্যায় কি আছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ মাথায় রাখবে, তোমরা ক্লাস 9-এ যে ইতিহাসটা পড়েছিলে সেই ইতিহাসটা ঠিক যেখানে গিয়ে শেষ হচ্ছে, এই সেমিস্টারের পড়াশোনাটা কিন্তু সেখান থেকে শুরু হচ্ছে। অর্থাৎ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, ঠিক তারপরে সারা পৃথিবীর বা আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতিটা কোন পথে বয়েছে সেটাই আমরা পড়বো। এখানে কি পড়বো আমরা, ঠান্ডা লড়াই পড়বো আমরা। ঠিক আছে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে দুটো শক্তিশালী দেশ ছিল, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। তো এই দুটো দেশের মধ্যে কি হয়েছিল, একটা মহা বিরোধ, একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক একটা প্রতিযোগিতা দেখা দিয়েছিল এবং সারা পৃথিবী দুটো দলে ভাগ হয়ে গেছিল। এটাকে কি বলা হয়, দ্বিমেরু কেন্দ্রিকতা বলা হয়। এটা আমরা পড়বো। এটা কবে থেকে কবে অব্দি চলেছিল, 1945 থেকে 91, এবং তার অবসান কবে ঘটেছিল। এবং কি পড়বো না, কিছু দেশ ছিল যারা কিনা এই আমেরিকা এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়া কোনো জোটেই যোগদান করেনি। তার মধ্যে একটা দেশ হচ্ছে কিন্তু ভারত। তাদেরকে কি বলবো আমরা, জোট নিরপেক্ষ দেশ বলবো। তো এই জোট নিরপেক্ষ আন্দোলন কি বিষয় বৃত্তান্ত, এটা আমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারে পড়তে হবে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা কি পড়বো না, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এর মানেটা ঠিক কি, এর মানে হচ্ছে যে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ বা লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই কি হলো, লিগ অফ নেশন বন্ধ হয়ে গেল বা তার কোনো কার্যকারিতা রইল না। তো তারপরে কি হয়েছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস নামে একটা সংগঠন করে তোলা হচ্ছে। তো আমরা সেটা সম্পর্কে বলবো। তার একটা সভা ছিল, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, মহাসচিব, এগুলো হচ্ছে কি এই সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গ। এটা নিয়ে আমরা পড়বো। আর কি কি পড়বো, এর কতগুলো সংস্থা আছে। একটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ কি, এরা মূলত শিশু যে বাচ্চারা আছে এবং তাদের যে পড়াশোনা লেখাপড়া এই নিয়ে কাজ করে। দেখবে অনেক সময় মেসির যে বার্সেলোনার জার্সি বা অনেক ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ারের জার্সিতে দেখবে ইউনিসেফ লেখা থাকে। আর একটা হচ্ছে কি ইউনেস্কো। এরা কি নিয়ে কাজ করে, এরা হচ্ছে তোমার হচ্ছে সংস্কৃতি, বিজ্ঞান, লেখাপড়া এই সব কিছু নিয়ে কিন্তু হচ্ছে ইউনেস্কো কাজ করে। ইউনেস্কোই কিন্তু দুর্গাপুজোকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজের যে স্বীকৃতি বা যে সম্মাননা সেটা কিন্তু ইউনেস্কোই দিয়েছে। আর 3 নম্বর কি, হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে, তো দেখবে কোভিডের সময় এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন নিয়মাবলী বা নির্দেশিকা জারি করতো। এটা নিয়ে আমরা পড়বো। আর কি কি বলবো, আমরা পড়বো বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার। তো যেমন আমাদের দেশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেরকম সারা বিশ্বের দেশগুলো মিলে কিন্তু এই বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার বানিয়েছে। এরা কি করে, পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে বিভিন্ন রকমের ঋণ প্রদান করে। তো এই কাজগুলো করে। তো আমরা এগুলোর গঠন, এগুলো কবে তৈরি হয়েছে, কি বিষয় বৃত্তান্ত, এগুলো অল্প বিস্তর আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, গেল। এরপরে আমরা কি পড়বো না, আমাদের যে ইউনিট 3 আছে সেখানে কি আছে, যে সমকালীন বিশ্বে নিরাপত্তা। অর্থাৎ সমকালীন মানে হচ্ছে বর্তমান বিশ্বে নিরাপত্তা বা সিকিউরিটির যে ধারণা সেটা নিয়ে আমরা পড়বো। প্রথমে কি পড়বো আমরা, প্রথাগত নিরাপত্তা। প্রথাগত নিরাপত্তা মানে হচ্ছে যে ট্রেডিশনাল সিকিউরিটি, এবং এখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। মানে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, একদম সাধারণ, যে আমাদের দেশে কি রয়েছে না, হোম মিনিস্টার আছে বা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, কে না, অমিত শাহ মহাশয়। তো এনার কাজ কি, দেশের মধ্যে যদি কোনো ঝামেলা লাগে, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটাকে সমাধান করা। তো এটা হচ্ছে কি অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারটাকে বোঝাচ্ছে ওটা। ঠিক আছে, বাহ্যিক নিরাপত্তা মানে কি, বাইরের দেশের থেকে যদি কোনো সমস্যা আসে সেটাকে আটকানো, তার থেকে মানুষকে রক্ষা করে। এর জন্য কি রয়েছে, ভারতে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ ডিফেন্স, যার মন্ত্রী হচ্ছে রাজনাথ সিং মহাশয়, এবং কি রয়েছে আমাদের বিদেশ মন্ত্রক রয়েছে, যার মন্ত্রী হচ্ছে কিনা এস জয়শঙ্কর মহাশয়। তারা কি দেখবে, বাহ্যিক ব্যাপারটা দেখবে, ভারতকে নিরাপত্তা প্রদান করার ব্যাপারে। তো আমরা এই ব্যাপারটা পড়বো, যেটা সাধারণত কম বেশি এই সম্পর্কে দেখবে সাধারণ লোকেরা ধারণা রয়েছে। কিন্তু যেটা এখানে নতুন সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। মানে কি, এই দেশের ভেতরে কি উগ্রপন্থী মাওবাদী আক্রমণ করলেই কি আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, বা বাইরের দেশ থেকে আক্রমণ করলেই কি আমাদের প্রাণের ভয় রয়েছে, তা তো নয়। আজকের দিনে কি রয়েছে, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, পরিবেশ নিরাপত্তা, এইগুলো এখানে পড়ানো হবে অপ্রথাগত নিরাপত্তার অংশ হিসেবে। মানে দেখো, আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি, এই এখন কি বর্ষাকাল এখানে এসেছে, তুমি কিছুদিন পরই এখানে সুন্দরবন অঞ্চলে বা দক্ষিণবঙ্গে দেখবে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়। ঠিক আছে, এখন
এই দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যাচ্ছে। তারপরে কি আমাদের এখানে কিছুদিন আগে দেখবে ভূমিকম্প হলো, ঠিক আছে, এর আগে বছর 5 আগে কোভিড হয়েছে। তো এগুলোর ফলে কি হচ্ছে, মানুষের জীবনে কিন্তু একটা নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। পাশাপাশি দেখবে সন্ত্রাসবাদ, ঠিক আছে, এই যে পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল, বা দিল্লিতে কিছুদিন আগে দেখবে একটা বম ব্লাস্ট হয়েছিল, এর ফলে কিছু মানুষের জীবন, সাধারণ জীবনযাপন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বা এই যে দারিদ্রতা, মানুষ যদি খেতেই না পায় তাহলে সে তো তার এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান সেগুলো জোগাড় করতে পারবে না। তাহলে কি তার জীবনের একটা বেঁচে থাকার একটা সংকট দেখা দেবে। এটাকে আমরা মানব নিরাপত্তা বলছি, হিউম্যান সিকিউরিটি। তো এই যে নন ট্রেডিশনাল বা অপ্রথাগত নিরাপত্তার বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। এখানে আমি বলে রাখি যে তোমাদের ইউনিট 1, ঠিক আছে, যে ঠান্ডা লড়াই, ইউনিট 2তে সম্মিলিত জাতিপুঞ্জ, এবং ইউনিট 3-এ আছে যে নিরাপত্তার ধারণা। এই তিনটে হচ্ছে বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কি ঘটছে সেগুলো আমরা পড়বো। এরপরে যে ইউনিট 4 আর 5 আর 6 আছে, পরের তিনটা আছে, ওটা হচ্ছে কিন্তু ভারতকে নিয়ে, ঠিক আছে। এই প্রথম তিনটে ছিল আন্তর্জাতিক ঘটনাকে নিয়ে, পরের তিনটা হচ্ছে ভারতকে নিয়ে। তো ইউনিট 4-এ কি আছে, জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখানে কোন জাতির কথা বলা হয়েছে, ভারতের কথা বলা হয়েছে। জাতি বলতে কি বোঝায়, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় তোমাদের ছিল নেশন, অর্থাৎ জনসমাজ, জাতীয় জনসমাজ, সেখান থেকে জাতি। জাতি মানে কি, যাদের একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে, রাজনৈতিক চেতনা রয়েছে, এবং যাদের একটা রাষ্ট্র রয়েছে বা যারা রাষ্ট্র একটা গঠন করতে চায়, তাদেরকে আমরা নেশন বা জাতি বলবো। তো এখানে কার কথা বলছে, ভারত জাতির কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, প্রতিবন্ধকতার কথা কেন বলছে, কারণ 1947 সালে এমন নয় যে ভারত শুধু স্বাধীন হচ্ছে, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। কারণ 1947 সালে 15ই আগস্টের আগে ব্রিটিশরা উপমহাদেশ, এই যে সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, সেটাকে শাসন করতো। 47 সালে 15ই আগস্ট কি হলো, ভারতবর্ষ, আমরা বলি না ভারতবর্ষ, সেটা ইতিহাসে বলি, ঠিক আছে। ভারতবর্ষ কিন্তু ভাগ হচ্ছে, একটা দেশ জন্ম হচ্ছে, তার নাম হচ্ছে ভারত। ভারতের সংবিধানে কিন্তু লেখা আছে আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ভারতবর্ষ না। তো ভারত নামের একটা দেশের জন্ম হচ্ছে, পাকিস্তানের একটা জন্ম নামে একটা দেশের জন্ম হচ্ছে। তো কি হয়েছিল, সেখানে দেশভাগ হয়েছিল, এবং এই দেশভাগ হওয়ার ফলে কি উদ্বাস্তু সমস্যা দেখা দেয়। এইখানকার যারা মুসলিম জনসমাজের মানুষ ছিল তারা পাকিস্তানে চলে যেতে শুরু করে, পাকিস্তানে যারা হিন্দু শিখ ছিল তারা ভারতে চলে আসতে শুরু করে। এর ফলে কি এই মানুষগুলো যাদের এই স্থানান্তরণ ঘটলো, তারা তো ভিটেমাটি হারালো না। তো এই ভিটেমাটি হারানোর ফলে কি হলো, সরকার দেশ চালাবে না এই লোকগুলোকে থাকার ব্যবস্থা করবে, তাদের পড়াশোনার ব্যবস্থা করবে, তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে, কারণ এই লোকগুলোর কাছে তো কিচ্ছু নেই। তাহলে আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে, তাকে কিন্তু নানান চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেটা আমাদেরকে পড়তে হবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর এবং খুবই ভালো, ঠিক আছে। তো এবং এর সাথে সাথে আমরা কি পড়বো, যে দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন কিন্তু দেশে প্রায় 500-550-ও বেশি কিন্তু দেশীয় রাজা ছিল, যারা ব্রিটিশদের অধীনে তাদের রাজ্যগুলোকে চালাতো। সেখানে সোজা সাপটা ব্রিটিশরা চালাতো না, যেমন বাংলা কিন্তু ব্রিটিশরাই চালাতো, কিন্তু ধরে রাখো যেটা কাশ্মীর বা হায়দ্রাবাদ, এখানে কিন্তু রাজা ছিল, তারা ব্রিটিশদের হয়ে সেখানে শাসন করতো। তো দেশ স্বাধীন হওয়ার পর কি হলো, এই যে রাজাদের রাজ্যগুলি, এগুলোকে তো ভারতের সাথে যুক্ত করতে হবে না, তার একটা চ্যালেঞ্জ ছিল। এক্ষেত্রে কে ভূমিকা গ্রহণ করেছিল, সর্দার বল্লভভাই প্যাটেল। দেখবে তোমার গুজরাটে যে স্ট্যাচু অফ ইউনিটির মূর্তি রয়েছে, যাকে লৌহ পুরুষ বা লৌহ মানব বলা হয়, সেই সর্দার বল্লভভাই প্যাটেল কি করবে, যে জম্মু কাশ্মীর বা মণিপুর বা হায়দ্রাবাদ, এগুলোকে কিন্তু ভারতের সাথে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো আমাদেরকে এখানে ওরকম 500-550 রাজ্যের কথা পড়তে হবে না, এই 3টে রাজ্যের ব্যাপারটাই আমাদের পড়ে নিলে হয়ে যাবে। লাস্ট এখানে এই চ্যাপ্টারে কি আছে, যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। এর মানে কি, আমাদের দেশে যে যত রাজ্য দেখতে পাচ্ছ, দেশ স্বাধীন হওয়ার সময় এত রাজ্য ছিল না, ঠিক আছে। তো এই যে এতগুলো রাজ্য তৈরি হলো, সাম্প্রতিককালে দেখবে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে, এর আগে দেখবে বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে, কোথাও উত্তরাখণ্ড তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন বম্বে প্রভিন্স ভেঙে ওইদিকে গুজরাট, মহারাষ্ট্র তৈরি হয়েছে, ঠিক আছে। দক্ষিণে মাদ্রাজ ছিল, সেটা ভেঙে এসব তামিলনাড়ু তৈরি হয়েছে, ঠিক আছে। তো এর ভিত্তি কিন্তু এটা না যে ভারতে ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে কিন্তু কোনো রাজ্য তৈরি হয়নি, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়েছে। তো এই ভাষার ভিত্তিতে রাজ্যগুলো কি করে তৈরি হলো, এইটা আমাদেরকে অল্প বিস্তর কিন্তু পড়তে হবে এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে। এরপরে লাস্ট দুটো চ্যাপ্টার কি আছে, 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। মানে এতদিন ধরে এই যে তোমরা 11-এ ভর্তি হওয়ার আগে থেকে বা পরেও দেখবে পলিটিক্যাল সায়েন্স বলতে লোকে কি বোঝে, পলিটিক্যাল পার্টি, তৃণমূল, সিপিএম, বিজেপি, ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ছে মানে এদেরকে পড়ছে, ঠিক আছে। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তো এদেরকে পড়া হয় না, আর অনেক কিছু পড়া হয়, ঠিক আছে। বাট এই চ্যাপ্টারে, এই 5 নম্বর চ্যাপ্টারে কিন্তু আমরা পড়বো রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা নিয়ে, অর্থাৎ রাজনৈতিক দল কাকে বলে, তার বৈশিষ্ট্য কি এবং তার কাজ কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আমরা টিভি চালালে দেখতে পাই এই দল এই করেছে, ওই নেতা ওই করেছে, ওই মন্ত্রী ওই করেছে, সেগুলো তো আমরা টিভিতে দেখছি, কিন্তু আসলে তাদের কি করার কথা। কারণ টিভি চালালে দেখবি কিছু ভালো খবর থাকে, আর 100টার মধ্যে 20টা ভালো খবর থাকলে 80টা খারাপ খবর থাকে। বাট ইন রিয়ালিটি, বাস্তবে এই রাজনৈতিক দলগুলোর কি করার কথা সেটা আমাদেরকে এখানে পড়তে হবে। এবং সবশেষে কি আছে, জাতীয় দল এবং আঞ্চলিক দল বলতে কি বোঝায়। অর্থাৎ দেখবে ভারতে কিছু দল আছে যেগুলো জাতীয় দল, দেখবে বিজেপি, ঠিক আছে, এটা হচ্ছে একটা জাতীয় দল,
ঠিক আছে, কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি বা জাতীয় দল। আবার আঞ্চলিক দল আছে, ঠিক আছে, শিবসেনা রয়েছে, ঠিক আছে, তোমাদের ধরো এনসিপি বলে রয়েছে, তারপরে তোমার দেখবে দক্ষিণ ভারতে দ্রাবিড় মুনেত্রা কাজাগম ডিএমকে রয়েছে। এই যে দলগুলো, এগুলোকে আমরা কি বলছি, আঞ্চলিক দল। ঠিক আছে, তো এই আঞ্চলিক দল আর জাতীয় দলের মধ্যে তফাৎ কি? কি একটা পার্টি বা একটা রাজনৈতিক দল কি করলে, ঠিক আছে, তারা জাতীয় দলে পরিণত হতে পারে, বা কি করলে তারা আঞ্চলিক দলে পরিণত হতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। ফলে আমরা কি হবে, পলিটিক্যাল পার্টি সম্পর্কে আমরা বেশ ভালো কিন্তু একটা নলেজ গেইন করব। সামনেই বিধানসভা ভোট চলছে, ফলে এই দলগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, কি বিষয় বৃত্তান্ত, সেই সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা দিয়ে জানতে পারবো। আর কি আছে না, লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, বারবার বলবো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নাও, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ইন ফিউচারে তোমাদের তোমাদের যে ফোর্থ সেমিস্টার আছে, ফোর্থ সেমিস্টারে কিন্তু একটু একটু কাজে লাগবে। কারণ ফোর্থ সেমিস্টারে প্রথম অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, সেগুলো বুঝতে তোমাদের হেল্প হবে কিছুটা হলেও। ঠিক আছে, তো 6 নম্বর অধ্যায় কি রয়েছে, ভারতের বিদেশ নীতি। বিদেশ নীতি মানে হচ্ছে ফরেন পলিসি। তো ফরেন পলিসি মানে কি, একটা দেশ অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করবার ক্ষেত্রে কি নীতি মেনে চলে বা কি নীতি ফলো করে, সেটাকেই কিন্তু বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বলা হয়। অর্থাৎ তুমি একজনের সাথে বন্ধুত্ব করছো, তার নিশ্চয়ই কিছু কারণ উদ্দেশ্য থাকবে। তুমি একজনের সাথে শত্রুতা করছো, তার নিশ্চয়ই কোনো কারণ উদ্দেশ্য কিছুটা তো থাকবে। তো এই কারণ উদ্দেশ্যগুলোকেই কিন্তু সম্পর্কের যেটা মাপকাঠি, তো এই বিদেশ নীতি বলতে সম্পর্কে যে মাপকাঠি বা মূল নীতি, সেটাই কিন্তু বিদেশ নীতি বলা হয়। ঠিক আছে, ফরেন পলিসির সাথে কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক, যার মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর, সেটা রিলেটেড। তো আমরা এখানে সিলেবাসে কি পড়বো, আমরা এখানে পড়বো আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সাথে আমাদের সম্পর্কটি কিরূপ। কবে থেকে না ভাই, 2000 সালের পর থেকে, মানে বর্তমান স্বাধীনতার পর কিরকম সম্পর্ক ছিল এটা সিলেবাসে কিন্তু নেই। 2000 সালের পর থেকে বর্তমানে সম্পর্ক কিরকম সেটা পড়বো। কাদের সাথে সম্পর্কের কথা বলবো, শ্রীলঙ্কা আমাদের নিচে অবস্থিত, আমাদের ঠিক উত্তর পশ্চিম দিকে পাকিস্তান, তার সাথে কিরকম সম্পর্ক, বাংলাদেশের সাথে কিরকম সম্পর্ক, আমাদের ঠিক পশ্চিমবঙ্গের ঠিক মাথার উপরে দেখবে নেপাল এবং ভুটান রয়েছে, তাদের সাথে ঠিক কিরকম সম্পর্ক, এবং মালদ্বীপ অর্থাৎ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার ঠিক নিচে দেখবে মালদ্বীপ রয়েছে। তো এরা প্রত্যেকেই আমাদের প্রতিবেশী দেশ, এদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কিরকম সেটা আমরা পড়বো। পাশাপাশি পৃথিবীর যে দেখবে প্রধান শক্তিধর রাষ্ট্র, ঠিক আছে, তাদের সাথে ভারতের সম্পর্ক কিরকম সেটা আমরা পড়বো। এখানে কারা কারা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, রাশিয়া এবং চীন, এই 3টে দেশের সাথে আমাদের সম্পর্ক কিরকম সেটা আমরা পড়বো। লাস্টে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একেবারেই নতুন জিনিস সিলেবাসে অ্যাড করেছে, সেটা হচ্ছে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য। সেটা আমরা সংক্ষিপ্ত এখানে জানতে পারবো, সংক্ষিপ্ত আলোচনা এখানে রয়েছে। মানেটা কি, ভারতের কাছে পরমাণু বোম আছে, তো এই পরমাণু বোম ব্যবহার করবার ক্ষেত্রে ভারত সরকারের কিছু নীতি টিতি তো আছে না, যে দুমদাম মনে হলো আমি পরমাণু বোম অন্য দেশে ফেলে দিলাম, কি করলাম না করলাম, সেই নিয়ে ভারত সরকারের একটা নীতি আছে। জাস্ট মাথায় রাখো, এই মুহূর্তে কিন্তু ইরানে এই পরমাণু বোম নিয়ে কিন্তু ইরান পরমাণু বোম বানাতে চাইছে, এই নিয়ে কিন্তু ইরানে ঝামেলা চলছে। মানে ইরান পরমাণু বোম বানাতে চাইছে, আমেরিকা ইসরায়েল এরা কোনোভাবেই বানাতে দেবে না। আর আমরা এই টপিকে ভারতের পারমাণবিক নীতিতে এটাই পড়বো যে ভারত যখন পরমাণু বানাতে চেয়েছিল, তখন কি আমেরিকা আমাদের মানে গলা জড়িয়ে বলেছিল হ্যাঁ তোমরা পরমাণু বোম বানাও, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি, এরকম কি বলেছিল? নাকি আমাদের সাথেও ইরানের মতনই ঘটনা ঘটেছিল? তো সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছিলাম, এই পুরো বিষয়টাই কিন্তু এখানটায় রয়েছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আজকের দিনে বা বর্তমান সময়ে যেরকম বিশ্ব রাজনীতি চলছে তার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে মূলত 6টা চ্যাপ্টার পড়তে হবে। আমি সর্বত চেষ্টা করব পরবর্তী সময়ে এই 6টা অধ্যায়কে নিয়ে অধ্যায় ভিত্তিক যতটা ভেঙে ভেঙে যতটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যায়, বোঝানো যায়, সেভাবেই বোঝানোর চেষ্টা করবো। ইউটিউবে এভাবেই ভিডিও দেবো, তো তোমরা সেগুলো পরবর্তীতে আশা করছি দেখবে। তো লাস্ট তোমাদের অন্যান্য সেমিস্টারের মতনই কিন্তু এখানে কাউন্সিল বলে দিয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোয়েশ্চেন হবে। দেখতেই পাচ্ছ, ফার্স্ট চ্যাপ্টার থেকে 8, পরের চ্যাপ্টারে 8, তারপরে 7, 5, 5, 7, এইভাবে 40 নম্বরের কোয়েশ্চেন হবে। তো অধিকাংশ স্টুডেন্ট আছে যারা সিলেবাস দেখে না, ঠিক আছে, নিজের ইচ্ছে মতন পড়তে থাকে, তারপরে পরীক্ষার সময় এসে ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এসে আমাকেও বলেছে, বা তোমরাও তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যে আমি 3টে চ্যাপ্টার, আমাকে অনেকে বলেছে যে 3টে চ্যাপ্টার পড়ে আমি এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়ছি, এটা পড়ে পরীক্ষা চলে যাবো, তাহলে কি আমি পাস করবো? তো এর কিন্তু কোনো উত্তর আমার কাছে নেই, কারণ কাউন্সিল কিন্তু তোমাকে 60খানা এমসিকিউ দেবে না আর বলে দেবে যে তুমি এর মধ্যে দিয়ে 40খানা এমসিকিউ করো হয়ে যাবে, এমন কিন্তু না। তোমাকে 40টা এমসিকিউ করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে, কোনো অর থাকবে না। তাই তোমাকে কিন্তু 6টা চ্যাপ্টারই, তোমাদের প্রত্যেকে কিন্তু 6টা চ্যাপ্টারই পড়তে হবে। ঠিক আছে, এখানে কোনো ব্যাকআপ প্ল্যান নেই, এটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকে পড়াশোনা করবে। ঠিক আছে, এবং প্রত্যেকে একটা কথা এখানে জাস্ট বলে রাখি, আমার এই ইউটিউব ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, বা আমার ইউটিউব চ্যানেলে গেলেও তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওখানে আমি যে সিলেবাস এতক্ষণ বললাম, এই সিলেবাসের বাংলায় সিলেবাস, ইংলিশে যে কাউন্সিল সিলেবাস দিচ্ছে সেই সিলেবাসটা, নাম্বার ডিভিশন, নাম্বারের যে বিভাজন এইটা, এবং প্রজেক্টের যে বিষয় বৃত্তান্ত আছে, পুরো পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে আপলোড করে দেখে নিতে পারো। একটা কথা বলে রাখি, পরীক্ষায় যদি ভালো নাম্বার পেতে হয়, পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে হয়, ভালো পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু সিলেবাসটা প্রত্যেকে ভালো করে প্রথমে দেখে নাও। কারণ আমি তো আমার মতন বললাম, সিলেবাসে দেখবে কোন বিষয়টা কতটা আছে,
টপিক তার সাব টপিক ইন ডিটেলে লেখা আছে। ঠিক আছে, যেমন দেখবে ওই যে আমি বললাম না মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, মহামারী, দারিদ্রতা, নিরাপত্তার ক্ষেত্রে ওখানে সিলেবাসে লেখা আছে ব্র্যাকেটে ব্রিফ ডিসকাশন, মানে হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। তাহলে ওখান থেকে কিন্তু তুমি যদি বইতে দেখবে মাথাও কোনো বইতে দেখবে মানে একদম কম কম লেখা আছে, আবার কিছু বইতে আছে প্রচুর পরিমাণে লেখা আছে। তোমাকে কিন্তু পরীক্ষার জন্য যতটা পড়তে বলেছে ততটাই পড়তে হবে। তার জন্য কিন্তু সিলেবাসটা দেখতে হবে। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য, বেটার স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভালো করে দাও। ঠিক আছে, তাহলে অন্ধের মতন বই পড়তে চলে যাও না। এই কাজটা কিন্তু প্রত্যেকে ঠিক করে করো। ঠিক আছে, গেল। তো এখন একদম ভিডিওর শেষে চলে এসেছি। তো এখানে দেখো লেখা আছে যে তোমরা সাজেশন বই, অনেকেই আছে যে আমি সাজেশন বই পড়বো কি, যে প্রশ্ন বিচিত্রা আছে, প্রশ্ন সমাধানের বইপত্র, সেগুলো পড়লেই কি হয়ে যাবে, নাকি টেক্সট বই পড়তে হবে? দেখো এই ক্ষেত্রে আমার একটা সিম্পল আনসার আছে। দেখো এখানে লেখা আছে যে এমন প্রচুর স্টুডেন্ট আছে, এটা তো বাস্তবতার কথা বলি, এমন প্রচুর স্টুডেন্ট আছে যার যে 6টা সাবজেক্ট তোমাদের রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, এডুকেশন, যার যা আছে না কেন, আমি সব সাবজেক্টের কথা এখানে বলছি। সবার সব সাবজেক্ট ভালো লাগবে এমন কোনো কথা নেই। সবাই ভবিষ্যতে গিয়ে যে অনার্স পড়বে তার কোনো মানে নেই। ঠিক আছে, অনেকেরই প্ল্যান আছে যে তুমি ইন ফিউচারে গিয়ে ধরো কম্পিউটার শিখবে, কি তুমি আইটিআইতে গিয়ে ভর্তি হবে, কি তুমি সরকারি চাকরি প্রিপারেশন নেবে। তোমার যদি এরকম অন্য কোনো লক্ষ্য থেকে থাকে যে আমার পরীক্ষায় 40-এ 20-25 পেলেই আমার হয়ে যাবে, 60-70% মার্কস আমার কোনোরকম পেলে আমার হয়ে যাবে, ঠিক আছে, আমার ওসব বিষয় বুঝে টুঝে লাভ নেই, আমি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছি না, কি ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি বুঝতে পারছি না, তাদের জন্য আমি বলবো যে তোমরা কি করবে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা প্রথমে চিহ্নিত করো এবং সেগুলো পড়ো। কোত্থেকে পাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন? ইউটিউব দেখতে পারো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইউটিউবে প্রচুর লোকজন ভিডিও বানাচ্ছে। তুমি সেগুলো, আমার ভিডিও দেখতে পারো, কোনো মানে নেই। এরকম পলিটিক্যাল সায়েন্স অনেকে ভিডিও বানাচ্ছে, সেখানে দেখবে তোমরা তারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছে। আমিও ইন ফিউচারে আলোচনা করবো, তোমাদের স্কুল টিচাররা বলে দেবেন, ঠিক আছে, প্লাস বাড়িতে গৃহশিক্ষক থাকে তারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবেন। বন্ধুদের কাছ থেকে জোগাড় করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ভালো করে মুখস্থ করো পরীক্ষার জন্য ভালো নাম্বার পাওয়ার জন্য, 25-30 পাওয়ার জন্য মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা সেগুলো কিন্তু সলভ করো, টেস্ট পেপার হোক, বইয়ের অনুশীলনী হোক, প্রশ্ন বিচিত্র হোক, যেখানে হোক গিয়ে সলভ করো। সলভ না করলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, এই কাজগুলো তারা করবে যাদের বেশি পড়ার দরকার নেই, কোনো রকম পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাদের অ্যাভারেজ তোমরা যদি ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফলো করো, দেন তোমরা কিন্তু পরীক্ষা 20-25 পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা পরীক্ষায় শুধুমাত্র ভালো নম্বর পেতে চাও তাদের জন্য নয়। পরীক্ষা আমাদের জীবনের উদ্দেশ্য এটা নয় যে আমি উচ্চ মাধ্যমিকে 40-এ 40 পাবো। ঠিক আছে, কারণ আমি বা যে কোনো টিচার তোমাকে যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50খানা করে কোয়েশ্চেন বলে দিই পড়তে, সেখান থেকে তুমি অন অ্যান অ্যাভারেজ 80% কোয়েশ্চেন কমন পাবে। এটা তোমরাও জানো, আমিও জানি, কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই প্রত্যেকে বলবে যে ওখান থেকেই কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো তুমি 40-এ 40 পেয়ে গেলে তারপরে কি হবে? কিছুই হবে না। তুমি যখন ভবিষ্যতে গিয়ে WBCS পরীক্ষা দেবে, কি ইউপিএসসি পরীক্ষা দেবে, কি চাকরি পরীক্ষা দেবে, বা অনার্স পড়তে যাবে, তখন কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু ডুববে। ঠিক আছে, তখন আবার বইপত্র খুলে বসতে হবে। তো শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, যারা বিষয়টা বুঝতে চাও এবং যারা মনে করছে যে ভবিষ্যতে আমি WBCS এক্সাম দেবো, কি ইউপিএসসি দেবো, কি আমি অনার্স পড়বো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যেই সাবজেক্ট হোক, আমি সাবজেক্ট অনার্স পড়বো, কি আমি ল পড়বো, কি আমি জার্নালিজম নিয়ে পড়বো, তাহলে তোমাদের কি কাজ হবে? প্রথম কাজ হচ্ছে যে টেক্সট বই পড়তে হবে। পাঠ্য বর্তমানে কি হয়েছে, এই যে সেমিস্টার ব্যবস্থা এসেছে তার ফলে দেখা গেছে যে আমি নিজে জানি স্টুডেন্টরা বইপত্র কেউ কিছু কেনে না। ঠিক আছে, ওই পরীক্ষার একদম কিছুদিন আগে ইউটিউবে ম্যারাথন হয়, তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করা হয়। বাড়ির স্যার, স্কুলের স্যারের থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জোগাড় করে পড়ে পরীক্ষা দিতে লোকে চলে যায় এবং দিনের শেষে গিয়ে 30-35 লোকে পেয়ে যায়। ঠিক আছে, এমন কোনো কঠিন কাজ না। কিন্তু এই তোমরাই যখন যাবে এরপরে কলেজে বা যখন চাকরির পরীক্ষার জন্য পড়বে, সেখানে পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসবে। তো তুমি জানো যে রাষ্ট্রের 4টি উপাদান আছে, তাই তো, জনগণ, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার। কারণ ওখানে যখন কোয়েশ্চেন আসবে যে সার্বভৌমত্বের, বর্তমানে আমাদের পৃথিবীতে সার্বভৌমত্ব কতটা আছে কি কতটা নেই, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন হয়। ঠিক আছে, যে ভারতে বর্তমানে যে ডিজিটাল যে যুগ, ঠিক আছে, ইউটিউবের যে আধিপত্য, ইউটিউব একটা ইন্টারন্যাশনাল মিডিয়া, ঠিক আছে, আমেরিকা থেকে অপারেট করছে। এই ইন্টারনেটের যুগে, এই ইউটিউব, এই ChatGPT, AI এর যুগে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কতটা আছে কতটা নেই। ঠিক আছে, কারণ ইউটিউব কিন্তু ভারত সরকার ডাইরেক্টলি সবসময় যে কন্ট্রোল করছে তেমনটা কিন্তু নয়। ভারত সরকারের আইন কানুন আছে, তার মাঝখানেও কিন্তু একাধিক ফাঁক ফোকর রয়েছে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেনগুলো তুমি তখন উত্তর করতে পারবে। তো তার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে তোমাকে টেক্সট বই পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি তুমি কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য, ধারণা ঠিকঠাক করবার জন্য, বোঝার জন্য তুমি স্কুল টিচার হোক, গৃহশিক্ষক হোক, ইউটিউবে আমার ভিডিও হোক, অন্য টিচারদের ভিডিও হোক, অন্যান্য সাবজেক্টের টিচারের ভিডিও আছে, সেগুলো দেখো, সেখান থেকে তুমি সাজেশন নাও, সেখান থেকে তুমি পরীক্ষার জন্য স্ট্র্যাটেজি তৈরি করো, সব করো। ঠিক আছে, বাট টেক্সট বইটা তুমি পড়ো। পড়তে কতক্ষণ লাগবে? 2-2.5 ঘন্টা নিয়ে একটা চ্যাপ্টার, একটা পেন্সিল নিয়ে বসবে, উপরে যেগুলো ইম্পর্টেন্ট আছে দাগিয়ে নেবে, পুরো ধারণাটা তোমার মাথায় থাকবে। তার আগে তুমি ইউটিউব ক্লাস করো, কি তারপরে ইউটিউব ক্লাস করো বা স্কুলে ক্লাস করো, দেখবে পুরোটা একদম মাথায় থেকে যাবে। ঠিক আছে, এবং লাস্টে তুমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তুমি যে অনুশীলনী আছে
কি যে প্রশ্ন বিচিত্রা আছে বা যেখানে আছে সেখান থেকে তুমি সলভ করে নাও, টেস্ট পেপার আছে সেখানে সলভ করতে থাকো। পরীক্ষায় শুধু 40 নম্বর পাবে না, তুমি পরীক্ষায় 30 পাও আর 35 পাও, সারা জীবন সেই জ্ঞানটা কিন্তু থেকে যাবে, যেটা কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ঠিক আছে। এবং সবশেষে কথাটা হচ্ছে যে কি বই পড়বে। যদি টেক্সট বইয়ের কথা বলো, বাজারে হাজার রকমের বই পাওয়া যায়, ঠিক আছে, একাধিক প্রকাশনের বই হয়। আমার ব্যক্তিগত মতামত, যে বা যারা সেলফ স্টাডি করতে ইচ্ছুক, যে তোমার টিচার নেই কিছু নেই, তুমি নিজে পড়াশোনা করতে চাও এবং একই সাথে তুমি ঠিক করে নিয়েছো যে তুমি ল নিয়ে পড়বে, কি তুমি জার্নালিজম নিয়ে পড়বে, কি তুমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়বে, তুমি এরকম ঠিক করে রেখে দিয়েছো এবং তুমি মনে করছো যে আমি পলিটিক্যাল সায়েন্সকে আরো বেশি জানতে চাই। যদি এমন হয় তাহলে তুমি রায় মার্টিনের বই কিনতে পারো। ঠিক আছে, রায় মার্টিনের একটা টেক্সট বই রয়েছে, তার সাথে ওদের এই কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার জন্য 60 একটা বই রয়েছে, এইটা তুমি কিনতে পারো। ঠিক আছে, একসাথে দুটো বই থাকবে। বেসিক বিষয় হচ্ছে যে রায় মার্টিনের বইতে বিষয়গুলো ইন ডিটেলে লেখা আছে। তো এবার যে পড়তে পছন্দ করে না তার জন্য বিষয়টা খুব ঝামেলার হবে যে একই জিনিস এত বড় বড় করে লেখা আছে। তো যে নিজে থেকে পড়তে ইচ্ছুক, বেশি বেশি জানতে ইচ্ছুক, সে রায় মার্টিন পড়ো। বাদ বাকিদের জন্য আমি বলবো সাঁতরার এই সুবীর গাইন মহাশয়ের যে বইটা আছে, খুবই ভালো বই। সাঁতরার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 4th সেমিস্টার প্রত্যেকটা বই খুবই সহজ সরল বই, ভালো। এবং রায় মার্টিনের বইও দুর্দান্ত, বাট রায় মার্টিনের বইটা একটুখানি যারা বইপত্র পড়ে না খুব একটা, তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, ওখানে অনেক কিছু লেখা আছে একই সাথে। বাট এই দুটো বই পড়ে গেলে তোমরা উচ্চ মাধ্যমিকে কেউ ঠকবে না, এটুখানি আমি বলতে পারি, কারণ গত সেমিস্টারও কিন্তু এখান থেকে একদম উপর থেকেই কোয়েশ্চেন এসছে। তো তোমরা এই দুটো বই দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেককে বলবো নতুন বই কেন, বন্ধুদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে পুরোনো বই জোগাড় করো, যাই করো না কেন, টেক্সট বই পড়ো সারা জীবন। এবং পলিটিক্যাল সায়েন্সের কথা আমি বলছি না, তোমার পলিটিক্যাল সায়েন্স নাই পছন্দ হতে পারে, বাট যে সাবজেক্টটা পছন্দ হয়, বাংলা, ইংরেজি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, যেটা পছন্দ হয় তার টেক্সট বইটা পড়ো। ঠিক আছে, সেই যেটা পড়বে সেটা তোমার সাথে থাকবে। অন্য ক্ষেত্রে কিন্তু শুধু শর্ট কোয়েশ্চেন পড়ে পরীক্ষা গিয়ে 40 পেয়ে কিন্তু কিছু হবে না। সবশেষে বলবো, অনেক বলে ফেলেছি, সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও শুনছিলে। এর পরবর্তীতে আমি চেষ্টা করবো তোমাদের 3rd সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন ডিটেলে এই ইউটিউব চ্যানেলে ব্যাখ্যা করবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই লার্ন রাজনীতি উইথ রাজ যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে, কি কোনো উপদেশ থেকে থাকে আমার জন্য, ঠিক আছে, বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।